হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এনসিইআরটি লাইন বাই লাইন কোশ্চেন সিরিজ। এই সিরিজে আমরা আলোচনা করব এনসিইআরটির প্রত্যেকটা লাইন থেকে খুঁটিয়ে খুঁটিয়ে যে কোশ্চেনগুলো আমি বেছে নিয়েছি, যেগুলো তোমাদের রেলের এনটিপিসি অথবা গ্রুপ ডির জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেই কোশ্চেনগুলো তোমাদের সামনে তুলে ধরেছি আর এগুলোই আমরা আজকে সলভ করব। তো চলো, আমাদের আজকের চ্যাপ্টার হচ্ছে পরমাণুর গঠন। এই চ্যাপ্টারের আজকে প্রথম পার্টের ভিডিওটা হবে, আর এখানে টোটাল 25টা কোশ্চেন আমি রেখেছি। এই 25টা কোশ্চেন তোমরা আজকে সলভ করবা। তো চলো, প্রথম কোশ্চেনটা হচ্ছে পরমাণু শব্দের অর্থ কি? পরমাণু শব্দের অর্থ দেখো, পরমাণু যখন তৈরি হয় তখন সবার ধারণা ছিল পরমাণু হচ্ছে একটা অবিভাজ্য কণা, যেটাকে ভাঙা যায় না। কেমন কণা? অবিভাজ্য কণা। তো সেই হিসাবে সেই জন্যেই কিন্তু নামকরণটা হয়েছিল পরমাণু অথবা অ্যাটম। তো অ্যাটম অথবা পরমাণু এর কথার অর্থ কী ভাববো আমরা? অবিভাজ্য। বোঝা গেল? তার মানে অপশান বি দাগ হচ্ছে আমাদের আনসার। দেখো, আমাদের নেক্সট কোশ্চেনটা হচ্ছে সাব অ্যাটমিক পার্টিকেল বলতে কি বোঝায়? দেখো, সাব অ্যাটমিক, এই নামটা ভালো করে দেখো তোমরা, সাব প্লাস অ্যাটমিক, এর মানে হচ্ছে অ্যাটম অর্থাৎ পরমাণুর ভিতরের যেই অংশগুলো, যেই সাব ডিভিশনগুলো আছে, সেগুলোকে কি বলবো আমরা? সাব অ্যাটমিক পার্টিকেল বলবো। ঠিক আছে, তাহলে সাব অ্যাটমিক পার্টিকেল মানে কি? সাব অ্যাটমিক পার্টিকেল মানে একটা অ্যাটম, ওই অ্যাটমের মধ্যে যেই যেই বস্তুগুলো আছে, অর্থাৎ এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে? প্রোটন থাকে আর নিউট্রন থাকে। প্রোটন তোমরা জানো পজিটিভ চার্জ, আর নিউট্রন জানো একটা নিউট্রাল একটা চার্জ, যার কোনো চার্জ নেই। আর বাইরের কক্ষপথে থাকে ইলেকট্রন। কি থাকে? ইলেকট্রন থাকে। বোঝা গেল? তাহলে এই যে কণাগুলো অর্থাৎ ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, এই তিনটেকেই বলা হয় কি? সাব অ্যাটমিক পার্টিকেল। বোঝা গেল? তাহলে এখানে দেখো অপশানগুলো: অণু, পরমাণুর ভিতরের কণা। হ্যাঁ, পরমাণুর ভিতরের কণাগুলোকে আমরা সাব অ্যাটমিক পার্টিকেল বলবো। এর পরের কোশ্চেনটা দেখো, ইলেকট্রন কে আবিষ্কার করেন? দেখো, ইলেকট্রন আবিষ্কার করেন, তোমরা এটা মনে রাখবা যে ইলেকট্রন আবিষ্কার করেন হচ্ছে জে থমসন। কে আবিষ্কার করেন তোমরা একবার বলো, তোমরা দরকার হয় খাতায় লিখে নাও যে ইলেকট্রন আবিষ্কার করেন হচ্ছে জে থমসন। ঠিক আছে, তো তোমরা সবাই জানো যে বিজ্ঞানী ডাল্টন কিন্তু প্রথম আমাদের অ্যাটমিক থিওরিটা দিয়েছিলেন, আর ওই অ্যাটমিক থিওরিটাই উনি কিন্তু ইলেকট্রন অথবা প্রোটন অথবা নিউট্রনের কোনো উল্লেখ করেনি। উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন যে অ্যাটম হচ্ছে কেমন? অ্যাটম অথবা পরমাণু হচ্ছে অবিভাজ্য, এটাকে আর ভাঙা যায় না। তাহলে যখন ডাল্টন এই মতবাদটা প্রকাশ করে, তারপরে সবাই ভাবে যে অ্যাটমকে আর ভাঙা যায় না, অ্যাটম হচ্ছে পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা। কিন্তু যখন থমসন তার ক্যাথোড রশ্মি নিয়ে পর্যবেক্ষণ করছিলেন, তখন কিন্তু থমসন জানতে পারেন যে এই যে অ্যাটমের মধ্যে কিন্তু ইলেকট্রন নামক একটা বস্তু আছে, ইলেকট্রন নামক একটা পার্টিকেল আছে। ওই ইলেকট্রন নামক পার্টিকেল দেখতে পান, যেটার চার্জ হচ্ছে নেগেটিভ, আর সেটার নাম দেন উনি ইলেকট্রন। তাহলে ইলেকট্রন প্রথম আবিষ্কার করেন কে? থমসন। এটা তোমরা মনে রাখবা। আর তার সাথে সাথে এটা মনে রাখবা যে পরমাণুর মধ্যে যে নিউক্লিয়াস থাকে, এই যে নিউক্লিয়াস থাকে ভিতরে মাঝখানে, সেটা আবিষ্কার করেন কে? এই যে রাদারফোর্ড সাহেব। কিন্তু রাদারফোর্ড কিন্তু আবিষ্কার করেন পরমাণুর নিউক্লিয়াস। দেখো, আমাদের নেক্সট কোশ্চেনটা হচ্ছে ক্যানাল রশ্মি অথবা ক্যানাল রে কি আবিষ্কার করেন? দেখো, ক্যানাল রশ্মি অথবা ক্যানাল রে এই জিনিসটা কি তোমাদের একটু বলে দিই। ক্যানাল রশ্মি অথবা ক্যানাল রে হচ্ছে একটা পজিটিভ চার্জ এর পার্টিকেল। পজিটিভ চার্জের পার্টিকেলকে আমরা কি বলবো? ক্যানাল রশ্মি। ঠিক আছে, আর নেগেটিভ চার্জের যে পার্টিকেলগুলো হয়, সেই পার্টিকেলগুলোকে আমরা বলবো যে, একটু আগে যেটা বললাম, ক্যাথোড রে। ক্যাথোড রে নিয়ে কে পর্যবেক্ষণ করছিলেন? তোমরা বলবা থমসন। তো এটা থেকে কি আবিষ্কার হয়? এটা থেকে ইলেকট্রন আবিষ্কার হয়। কি আবিষ্কার করেন? বিজ্ঞানী জে থমসন। আর পজিটিভ চার্জ নিয়ে কে পর্যবেক্ষণ করেন? পজিটিভ চার্জ অর্থাৎ ক্যানাল রে, এই ক্যানাল রশ্মি, এটা নিয়ে পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী গোল্ডস্টাইন। মনে থাকবে কি? গোল্ডস্টাইন। তাহলে আনসারটা কি হবে? অপশানগুলো দেখো, গোল্ডস্টাইন হচ্ছে আনসার। এরপরের কোশ্চেন দেখো, ইলেকট্রনের চার্জ কেমন হয়? ইলেকট্রনের চার্জ কেমন হয় তোমরা সবাই জানো। ইলেকট্রনের চিহ্নটা তোমরা মনে রাখবা ই মাইনাস। ই মাইনাস হচ্ছে ইলেকট্রনের একটা চিহ্ন। একটা ইলেকট্রন পার্টিকেলকে বোঝাতে গেলে আমরা ই মাইনাস এই কথাটা উল্লেখ করব, কারণ ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। কি? নেগেটিভ। প্রোটনের চার্জ কেমন? প্রোটনকে আমরা পি প্লাস দিয়ে প্রকাশ করি, প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ। আর নিউট্রনের চার্জ আমরা শুধুমাত্র এন দিয়ে প্রকাশ করি, কারণ এর চার্জ হচ্ছে 0। তাহলে ইলেকট্রনের চার্জ কেমন হবে? ঋণাত্মক। নেক্সট কোশ্চেন হচ্ছে প্রোটনের চার্জ। একটু আগে বুঝিয়ে দিলাম, প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক। নেক্সট কোশ্চেন, নিউট্রনের চার্জ কেমন? নিউট্রনের চার্জ হচ্ছে নিরপেক্ষ, অর্থাৎ নিউট্রনের চার্জ কেমন বলেছিলাম? 0, তাই তো? তার মানে নিরপেক্ষ হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনটা হচ্ছে ইলেকট্রন কোন রশ্মির মাধ্যমে আবিষ্কৃত হয়েছিল? তো তোমাদের একটু আগে আমি বলছিলাম যে ইলেকট্রন কিভাবে আবিষ্কার হয়, কোন রশ্মির মাধ্যমে। তো তোমরা সেখানে দেখেছিলে যে ক্যাথোড রশ্মির মাধ্যমে কিন্তু ইলেকট্রনটা আবিষ্কার হয়। আর এই ক্যাথোড রশ্মির এক্সপেরিমেন্ট কে করেছিলেন? বিজ্ঞানী জে থমসন। আমাদের নেক্সট কোশ্চেনটা দেখো, ক্যানাল রশ্মির আরেক নাম কি? এই যে ক্যানাল রশ্মি, এটা কেমন চার্জ? এর চার্জটা তোমরা কমেন্টে বলবা। এর চার্জটা হচ্ছে
পজিটিভ চার্জ, তাই তো? কেনাল রশ্মির চার্জ কেমন বলেছি? পজিটিভ চার্জ। এই যে পজিটিভ চার্জ এর আরেক নাম কি? তাহলে যেহেতু পজিটিভ চার্জ সেহেতু ধনাত্মক রশ্মি হলো এর আরেক নাম। তাহলে আনসার কি হবে? আনসার বি দাগ হচ্ছে আমাদের আনসার। এরপরের কোশ্চেনটা হচ্ছে জে থমসনের মডেলকে কি বলা হয়? তো জে থমসন যে অ্যাটমের যে মডেলটা দিয়েছিল সেই মডেলটা অনেকটা এইরকম, যে একটা পুরো স্পেয়ার থাকবে, সেই স্পেয়ারটা পুরোপুরি পজিটিভ চার্জে ভরা থাকবে, আর এর মাঝে এই যে নেগেটিভ চার্জ এরকম দানার মতো ছড়ানো থাকবে। তো এই যে মডেলটা, এই মডেলটার নাম হচ্ছে থমসনের পাম পুডিং মডেল। কি নাম বললাম? থমসনের পাম পুডিং মডেল। আনসার অপশন নম্বর বি দাগ হচ্ছে তোমাদের কারেক্ট আনসার। দেখো আমাদের নেক্সট কোশ্চেনটা হচ্ছে থমসনের মডেল অনুযায়ী পরমাণুর ভর কোথায় থাকে? তো থমসনের মডেলে কেমন ছিল আমি বললাম একটু, পাম পুডিং মডেলে যে এই যে পরমাণু, এই পরমাণুর মধ্যে পজিটিভ চার্জ অর্থাৎ প্রোটনগুলো পুরো অ্যাটমে সমভাবে ছড়িয়ে থাকে, তাই তো? সেটা বললাম আমি। আর ইলেকট্রনগুলো কেমন থাকে? ইলেকট্রনগুলো মাঝে মাঝে এই যে এরকমভাবে কোনো তরমুজের দানার মতো ছড়িয়ে থাকে। এই মডেলটা দিয়েছিলেন হচ্ছে থমসন, বিজ্ঞানী থমসন কিন্তু এই মডেলটা দিয়েছিলেন। তো এই মডেল অনুযায়ী তোমরা নিজেরাই বলো যে পরমাণুর ভরটা কোথায় অবস্থিত হওয়া উচিত। তো ওনার মত অনুযায়ী পরমাণুর ভরটা দেখো পুরো পরমাণুতে ছড়িয়ে আছে সমভাবে ছড়িয়ে আছে, এটাই হবে আনসার। তো অপশন নম্বর বি হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন, রাদারফোর্ড কোন পরীক্ষার দ্বারা পরমাণুর গঠন ব্যাখ্যা করেন? তো রাদারফোর্ড যে পরীক্ষাটা করেছিলেন সেই পরীক্ষাটার নাম কি? তো তোমরা সবাই জানো, তাও একটু আমি তোমাদেরকে বলে দিই যে রাদারফোর্ড যে পরীক্ষাটা করেছিলেন সেই পরীক্ষাটা কেমন ছিল। উনি একটা সোনার পাতলা পাত নিয়েছিল। কিসের? সোনার একদম পাতলা একটা পাত নেন, আর এখান থেকে আলফা রশ্মি ইনি ছাড়েন। কি রশ্মি? মনে রাখবা, আলফা রশ্মি। তো এটাকে বলা হয় আলফা রশ্মি ইনি এরকমভাবে এই সোনার পাতের উপরে ফেলেন। এখানে একটা পর্দা রাখেন আর উনি আশ্চর্যভাবে পর্যবেক্ষণ করেন। এখানে একটা পর্দা রাখেন আর উনি আশ্চর্যভাবে পর্যবেক্ষণ করেন যে এখান দিয়ে কিন্তু আলো বেরিয়ে যাচ্ছে, স্ক্যাটার হচ্ছে। এই যে আলফা কণা, এটা স্ক্যাটার হচ্ছে। তো এটা থেকে তিনি বুঝতে পারেন যে পরমাণু কিন্তু অধিকাংশ জায়গা ফাঁকা থাকে, কারণ যদি এটা নিরেট হতো, পরমাণু যদি নিরেট হতো অথবা অবিভাজ্য হতো, তাহলে কিন্তু আলফা কণা গিয়ে ফিরে আসতো আর যেতে পারতো না ওইদিকে। কিন্তু উনি দেখতে পায় যে আলফা কণাগুলি সোনার পাত ভেদ করে কিন্তু এদিকে চলে যাচ্ছে। তার মানে উনি এটা কনক্লুশনে আসেন যে পরমাণু অধিকাংশ স্থান ফাঁকা থাকে। তো ওনার এই যে এক্সপেরিমেন্টটা, এই এক্সপেরিমেন্টের নাম দেন, যেহেতু আলফা কণা স্ক্যাটার হচ্ছে সেই জন্য আলফা কণা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, অর্থাৎ অপশন নম্বর বি দাগ হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনটা দেখো, যেটা আমি একটু আগে বুঝিয়ে দিলাম যে এক্সপেরিমেন্টার রাদারফোর্ড পরীক্ষার কোন ধাতুর পাত ব্যবহার করা হয়? তো কোন ধাতুর পাত তোমরা বলো? কি ধাতু নিয়েছিলাম? সোনার ধাতু। তো সোনা হচ্ছে একটা ধাতু, এই সোনা ধাতুটা নিয়ে উনি কিন্তু সোনার পাত তৈরি করেছিলেন, ওই পাতের মধ্যে দিয়ে আলফা কণা উনি পাঠিয়েছিলেন। আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেনটা হচ্ছে রাদারফোর্ডের পরীক্ষার অধিকাংশ আলফা কণা কি করেছিল? তো তোমাদের একটু আগে বললাম যে এই যে সোনার পাতের মধ্য দিয়ে যখন আলফা কণা যাচ্ছিল, তো অধিকাংশ আলফা কণা কিন্তু সোনার পাত ভেদ করে সোজা চলে আসছিল। এটা হচ্ছে পর্দা। তাহলে এখানে দেখো বলেছে অধিকাংশ আলফা কণা। দেখো আলফা কণাগুলোর কি কি হয় সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। অধিকাংশ অর্থাৎ প্রায় 90 থেকে 95% কিন্তু সোজা চলে যায়, কিছু পরিমাণ বেঁকে যায়, ঠিক আছে? আর প্রায় 1%-এর থেকেও কম কিন্তু ডিরেক্ট পুরো উল্টো দিকে চলে আসে, পুরো উল্টো দিকে। মানে প্রতিফলনে যেমন হয় তেমন কিন্তু যেই লাইনে যাচ্ছে তার পুরো উল্টো সাইডে কিন্তু প্রতিফলিত হয়ে আসবে। তো এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আলফা কণাটা একটা পজিটিভ কণা। কি কণা? পজিটিভ কণা। আর এই যে সোনার পাত, এই সোনার পাতের মধ্যে নিশ্চয়ই নিউক্লিয়াস আছে। তো নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন থাকে। প্রোটনটা কি কণা? প্রোটনটা হচ্ছে পজিটিভ কণা। আর পজিটিভ কণা সবসময় নিজেদের মধ্যে বিকর্ষণ করবে, আর এই বিকর্ষণের কারণেই কিন্তু পুরোপুরি উল্টো পথে দেখো ফিরে চলে আসছে প্রায় 1% মতো আলফা কণা। বোঝা গেল? তার মানে অধিকাংশ আলফা কণা কি করছিল? সোজা পথে চলে যাচ্ছিল। নেক্সট কোশ্চেন দেখো, বলতে বলতে চলে এসছে যে খুব অল্প আলফা কণা ফিরে আসে কেন? আমি কি বলেছি? প্রায় 1% মতো আলফা কণা কিন্তু ডিরেক্ট গিয়ে সোজা ফিরে আসে। কেন ফিরে আসে? দেখো এর অ্যাকচুয়াল কারণ ছিল কিন্তু ওই যে নিউক্লিয়াস বললাম, ভিতরে যে নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন থাকে। তো নিউক্লিয়াস যে বিশাল ভারী একটা কণা, এই যে পুরো পরমাণু যদি এটা হয় তাহলে নিউক্লিয়াস হচ্ছে এইটুকু, আর একটা অ্যাটমের পুরো ভরটা কিন্তু নিউক্লিয়াসের মধ্যে থাকে। এই যে আলফা কণা ডিরেক্ট ফিরে আসার মেইন কারণটা ছিল হচ্ছে নিউক্লিয়াস। তার মানে আনসার কি হবে? নিউক্লিয়াসের জন্য কিন্তু আলফা কণা পুরো উল্টো পথে ফিরে আসে। নেক্সট কোশ্চেন দেখো, রাদারফোর্ডের মডেল অনুযায়ী পরমাণুর কেন্দ্রকে কি বলা হয়? তো এই যে রাদারফোর্ড ইনি কি করেন? ইনি প্রথম পরমাণুর যে কেন্দ্রক বা নিউক্লিয়াস ওটা পর্যবেক্ষণ করেন। কিভাবে করেন? বললাম একটু আগে যে আলফা কণা উনি ফেলেন, আর আলফা কণা গিয়ে এই যে কেন্দ্রক এখানে পুরোপুরি উল্টো পথে ফিরে আসে।
তাহলে উনি প্রথম যেহেতু নিউক্লিয়াস আবিষ্কার করেন সেহেতু উনি নামকরণ করেন, সেটা হচ্ছে নিউক্লিয়াস। তার মানে আনসার কি? অপশন নম্বর হচ্ছে বি। নেক্সট কোশ্চেন হচ্ছে পরমাণুর অধিকাংশ ভর কোথায় থাকে? তো বিজ্ঞানী রাদারফোর্ডের মডেল অনুযায়ী যেই উনি পর্যবেক্ষণ করে যেটা জানতে পারেন যে এই যে পরমাণু, এই পরমাণুর টোটাল ভরটা কিন্তু নিউক্লিয়াসের মধ্যে থাকে, কারণ বাইরের কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে তার ভর কিন্তু অনেক কম, প্রোটনের থেকে অনেক কম হচ্ছে ইলেকট্রনের ভর। তো সেটা তেমন এফেক্ট ফেলে না পরমাণুর ভরের উপরে। প্রোটন এবং নিউট্রনের যে ভরটা হয় সেটাই অ্যাকচুয়ালি পরমাণুর ভর নির্ধারণ করে। আর প্রোটন এবং নিউট্রন পি প্লাস এবং এন এই দুটো কোথায় অবস্থান করে? নিউক্লিয়াসের মধ্যে। কিসের মধ্যে? নিউক্লিয়াসের মধ্যে। তাহলে উত্তর কি হবে? অপশন নম্বর বি। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, রাদারফোর্ডের মডেলের যে প্রধান ত্রুটি সেটা কী ছিল? ইলেকট্রন নেই, স্থিতিশীলতার ব্যাখ্যা করতে পারে না, নিউক্লিয়াস নেই, চার্জ নেই। দেখো রাদারফোর্ড যে মডেলটা দিয়েছিলেন সেটা হচ্ছে এখানে একটা নিউক্লিয়াস আছে আর এখানে জাস্ট ইলেকট্রন এরমভাবে ছোটাছুটি করে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে? এই মডেলটাই দিয়েছিলেন কে? রাদারফোর্ড। কিন্তু সাধারণভাবে তোমরা এটা জানো যে একটা ইলেকট্রন, একটা নেগেটিভ চার্জ, যদি পজিটিভ চার্জ এখানে থাকে তাহলে এই পজিটিভ চার্জের দিকে আকর্ষিত হয়ে পজিটিভ চার্জের দিকে চলে যাবে। তো এটা তোমরা জানো, কিন্তু এটা যাচ্ছে না। কেন যাচ্ছে না এর কারণটা কিন্তু রাদারফোর্ড দিতে পারেনি। তো ওনার মডেলটার মেন ত্রুটিটাই হচ্ছে উনি এর ব্যাখ্যা দিতে পারেননি। তো এই যে ব্যাখ্যা দিতে পারেনি, স্থিতিশীলতার ব্যাখ্যা, অর্থাৎ স্টেবল যে পরমাণু স্টেবল কি স্টেবল না সেটার ব্যাখ্যা দিতে পারেননি, সেই জন্য হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলে এটা একটা বড়সড় ত্রুটি হিসেবে মানা হয়। তো এরপরে চলে আসছে আমাদের বোর মডেল। বোর মডেল হচ্ছে রাদারফোর্ডের পরে আসে। তো রাদারফোর্ডের পরে বোর মডেল আসে। রাদারফোর্ডের যে ত্রুটিটা ছিল অর্থাৎ স্টেবল হওয়ার যে ত্রুটিটা, সেই স্টেবল হওয়ার ত্রুটিটা উনি পুরোপুরি ঠিক করে দেন। কীভাবে ঠিক করেন? কারণ ইনি প্রথমে কিছু ফিক্সড অরবিট ধরে নেন, অর্থাৎ এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের চারিপাশে কিছু অরবিট ধরে নেয়, অর্থাৎ কক্ষপথ ধরে নেয়। রাদারফোর্ড যেটা করেছিলেন সেটা কিন্তু কক্ষপথ ধরেনি। রাদারফোর্ড কী করেছিলেন? শুধুমাত্র ইলেকট্রন ধরেছিলেন, ইলেকট্রন ঘুরছে। কিন্তু বোর কি করেছিলেন? বোর হচ্ছে এখানে কক্ষপথ ধরে নিয়েছিলেন, একটা গোল গোল কক্ষপথ, বা এগুলোকেই বলা হয় শক্তির স্তর হিসেবে ধরে নিয়েছিল, শক্তির স্তর। তো এগুলো একটা শক্তির স্তর, বিভিন্ন শক্তিতে কিন্তু বিভক্ত। এর শক্তি আলাদা, প্রথম কক্ষপথের শক্তি আলাদা, পরের কক্ষপথের শক্তি আলাদা। তো এইরকম শক্তি স্তর হিসেবে উনি কিন্তু ভাগ করে নিয়েছিলেন, যার ফলে ওনার যে মডেলটা ওটাই কোনো ত্রুটি ধরা পড়েনি, কারণ এনার্জিগুলো বিভিন্ন ভাগে ভাগ করে নেন এবং সেখানে ইলেকট্রনগুলোকে উনি দিয়ে দেন, ঠিক আছে? এইভাবে ওনার মডেলটা এসছিল। তো এখানে বোর মডেল অনুযায়ী ইলেকট্রন কোথায় ঘোরে? তো উত্তর হবে নির্দিষ্ট কক্ষপথে। তো নির্দিষ্ট কক্ষপথ বোর ঠিক করে দেন আর ওই কক্ষপথে কিন্তু ইলেকট্রনগুলো ঘুরতে থাকবে। তাহলে অপশন নম্বর বি দা হচ্ছে কারেক্ট আনসার। বোর মডেলে কক্ষপথকে কি বলা হয়? কক্ষপথকে কি বলা হয়? কক্ষপথকে বোর মডেল অরবিট হিসেবে ধরেছিলেন। তো একটা নির্দিষ্ট শক্তির স্তর ধরেছিলেন, সেই শক্তির স্তরকে উনি অরবিট বলেছিলেন। এই যে শক্তি স্তর, এই যে নিউক্লিয়াস, আর এগুলো হচ্ছে শক্তি স্তর, এটা একটা শক্তি স্তর, এটা একটা শক্তি স্তর, এটা একটা শক্তি স্তর। তো বোর মডেল সম্বন্ধে একটু বলে দিই। এনার কক্ষপথগুলো ইনি আলাদা আলাদা নাম দিয়েছিলেন, যেমন প্রথম কক্ষপথের নাম দিয়েছিলেন কে, তারপরে এল, তারপরে এম। তো এরকমভাবে 7টা কক্ষপথের নাম দিয়েছিলেন, কে, এল, এম, এন, ও, পি, কিউ পর্যন্ত। এই 7টা কক্ষপথের নাম দিয়েছিলেন উনি। কে হচ্ছে প্রথম কক্ষপথ, এল হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এরকমভাবে কিউ হচ্ছে 7 নম্বর কক্ষপথ। বোঝা গেল? তো ইনি কক্ষপথগুলো আলাদা আলাদা নাম দিয়েছিলেন। দেখো নেক্সট কোশ্চেনটা হচ্ছে শক্তি স্তর অথবা এনার্জি লেভেল, যেটা আমি বললাম কক্ষপথ যেগুলো, কোন অক্ষর দিয়ে চিহ্নিত করা হয়? একটু আগে যে নামগুলো বললাম, কে, এল, এম, এন, ও, পি, কিউ। কে সেলের জন্য এন এর মান কত? এন মানে কি? এন মানে হচ্ছে কক্ষপথের নাম্বার, যেগুলো আমি লিখলাম একটু আগে, যে 1 নম্বর 2 নম্বর এরমভাবে লিখলাম যেগুলো, সেই নাম্বারগুলোকে বলা হচ্ছে এন। আর কে সেল বলতে এখানে কে, এল, এম, এন, ও, পি, কিউ। এখানে এই যে কে সেলের নাম্বার কত? 1। তার মানে কে সেলের জন্য এন এর নাম্বার হচ্ছে 1। তারপর কোশ্চেন হচ্ছে এল সেলের জন্য এন এর মান কত? কে আছে প্রথম, তারপরে এল, তারপরে এম, তারপরে এন, তারপরে ও, পি, কিউ। তার মানে এল কত নম্বরে আছে? 2 নম্বরে আছে। তার মানে এল সেলের জন্য এন এর মান হচ্ছে 2। এর পরের কোশ্চেনটা হচ্ছে ওই যে বিজ্ঞানী বোরের মডেল থেকেই দিয়েছে, ইলেকট্রনের শক্তি গ্রহণ করলে কি ঘটে? তো ইলেকট্রন শক্তি গ্রহণ করলে কি ঘটে তোমাদের একটু বলে দিই আমি, যে এই হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে? নিউক্লিয়াসের পরে এই যে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। তো এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম শক্তি স্তর, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এনার্জির স্তর বোঝায়। তো 1 নম্বর শক্তি স্তরে কি হয়? 1 নম্বর শক্তি স্তর অর্থাৎ কে শক্তি স্তরে, কে যার নাম কে, তার শক্তি স্তর সবচেয়ে লো, সবচেয়ে কম। তারপরে যত তুমি উপরে যাবে তত শক্তি স্তর কিন্তু তোমার বাড়তে থাকবে, তার মানে এনার্জির লেভেল কিন্তু তোমার বাড়তে থাকবে, ঠিক আছে? তাহলে
একটা ইলেকট্রনের যখন তুমি যদি এই কক্ষপথে কোনো ইলেকট্রন থাকে সেটা যদি তুমি শক্তি দাও, তার ভিতরে বেশি এনার্জি চলে আসবে, আর বেশি এনার্জি চলে আসলে সে কি করবে, সে উপরের শক্তি স্তরে কিন্তু ঝাঁপ মারবে। ঠিক আছে, জাম্প করবে কোথায়, উপরের শক্তি স্তরে। তারপরে এখান থেকেও যদি সেই ইলেকট্রনে আবার তুমি এনার্জি দাও, তাহলে সে আবার কিন্তু এখান থেকে চাপ মেরে আবার এই শক্তি স্তরে চলে আসবে, কারণ উপরের যত শক্তি স্তর হবে তত তার এনার্জি বাড়বে। তার মানে কোনো ইলেকট্রন যদি সবচেয়ে বেশি শক্তি পায় তখন সে একেবারে লাস্টে অর্থাৎ কিউ কক্ষপথে চলে আসবে, এবং কিউ কক্ষপথে আসার তার উপর যদি আরও তুমি শক্তি দাও, আরও এনার্জি যদি তার উপর প্রয়োগ করো, তারপরে কিন্তু সেটা পুরোপুরি অ্যাটমের আয়ত্ত থেকে বাইরে বেরিয়ে আসবে, অর্থাৎ সেই ইলেকট্রনটা ফ্রি হয়ে যাবে। আর অ্যাটমটা আর অ্যাটম থাকবে না, আয়নে পরিণত হয়ে যাবে, পজিটিভ আয়নে পরিণত হবে, কারণ একটা ইলেকট্রন সে বের করে দেবে। তার মানে কখন অ্যাটম থেকে আয়নে পরিণত হয়, যখন কোনো ইলেকট্রনের উপর শক্তি দিতে 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 সেই ইলেকট্রনটাকে পরমাণু থেকে বাইরে বের করে নিয়ে আসা হয়, তখনই অ্যাটম থেকে আয়নে পরিণত হয়। বোঝা গেল? পজিটিভ আয়নে পরিণত হয়। ইলেকট্রন বাইরে বেরোলে পজিটিভ আয়নে পরিণত হবে, আর সেই ইলেকট্রন যদি অন্য কোনো পরমাণুতে প্রবেশ করে তখন সেটা নেগেটিভ আয়ন অর্থাৎ অ্যানায়নে পরিণত হবে। বোঝা গেল? তো আমাদের লাস্ট কোশ্চেনটা হচ্ছে ইলেকট্রন শক্তি হারালে কি ঘটে। তো যেমন বললাম, ইলেকট্রন শক্তি দিলে সেই ইলেকট্রন হচ্ছে উপরের কক্ষপথে চলে যায়, তেমনি ইলেকট্রন শক্তি যখন হারায় তখন ইলেকট্রন কি হয়, উপরের কক্ষপথ থেকে নিচের দিকে চলে আসে। তার মানে উত্তর কি হবে, নিচের কক্ষে নেমে আসে, এটাই হবে উত্তর। বোঝা গেল? তো আজকের লেকচার এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও বন্ধুদের কাছে যদি তোমাদের মনে হয়। আর কোনো কোশ্চেনে যদি তোমাদের সমস্যা থাকে, যে কোনো কোশ্চেনে, তাহলে সেটা আমাকে নিচে কমেন্টে জানাবা। আর সাবস্ক্রাইব করে দিও আমার নেক্সট ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।